বুঝা গেছে? স্টিম এন্ড লিফ ফ্লোট। আচ্ছা আমরা আরেকটু জাস্ট ওয়েট করি। আর আমরা যে ডট প্লটটা দেখছিলাম, দেখো সেখানে কি ছিল যে আমাদের যে অকারেন্স গুলা, ভ্যালু গুলা, এগুলা যতবার ঘটবে আমরা ততবার এটাকে স্ট্যাক করে দেব একটার উপর আরেকটা। ঠিক আছে? একটা ইভেন্ট যতবার ঘটবে ততবার আমরা একটার উপর একটা স্ট্যাক করে দেব। এটা ছিল আমাদের ডট প্লট। এখানে আরেকটা স্পেশাল টাইপস অফ প্লট যেটাকে আমরা বলতেছি স্টেম এন্ড লিফ প্লট। এই প্লটটা আমরা কিভাবে করি? এখানে মনে করো একটা ডাটা দেয়া আছে, সে 101, এই ডাটা দেয়া আছে, এটার একটা পার্ট আমরা স্টেম হিসেবে ব্যবহার করব, আরেকটা পার্ট আমরা লিফ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে the data plot that uses part of data given as the stem to form groups or classes and part of the data values as the leaf। তারপরে হচ্ছে আমরা যে ডাটাটা দেয়া থাকবে ওই ডাটাটাকে দুইটা ক্লাসে ভাগ করব। একটা ক্লাসে হচ্ছে স্টেম, আরেকটা ক্লাস হচ্ছে লিফ। এটা কিভাবে করি এখন আমরা দেখি। নোট: a stem and leaf plot has an advantage over a group frequency distribution since a stem and leaf plot retains the actual data by showing them in graphical form। এখানে দেখো ডট প্লটে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা দেখাচ্ছে না। ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে আমরা দেখতে পারতেছি না। কি এটা, এই ভ্যালুটা আসলে কি, এটা আমরা দেখতে পাই। এটা জাস্ট অকারেন্স, নাম্বার অফ অকারেন্স, এক দুইবার, একবার ঘটলো, দুই তিনবার ঘটলো, এইভাবে আর কি। কিন্তু স্টিম প্লটে, স্টিম এন্ড লিফ প্লটে আমরা অ্যাকচুয়াল ডাটাটা আমরা দেখতে পারতেছি। কারণ হচ্ছে যেহেতু এইটা ডাটাটা হচ্ছে আমরা এমন ভাবে প্রেজেন্ট করি, সে মনে করে 101, এটাকে এমন ভাবে প্রেজেন্ট করব যে সে 10 একবার 1, তাহলে আমরা এখান থেকে যদি এটা স্টিম এন্ড লিফ প্লট হয় তাহলে আমরা বুঝতে পারবো 10 1 একসাথে গিয়ে 101 ডাটাটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে আসো এখন স্টিম প্লট এটা একটা एग्जांपल দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। মনে করো যে কনসিডার দ্য ফলোইং ভ্যালুস, এই ভ্যালুগুলো আছে 96 98 107 110 and 112। construct a stem and leaf plot by using the unit digit as the leaves। এখানে বলে দেয়া আছে ইউনিট ডিজিট যেটা আছে, যে ইউনিট ডিজিট যেটা আছে সেটাকে আমরা লিভস হিসেবে ব্যবহার করব। তাহলে ইউনিট ডিজিট কোনটা এখানে বলো তো? 112 তে ইউনিট ডিজিট কোনটা? 110 এ কোনটা? স্যার 2 স্যার। এখানে হচ্ছে 2 ইউনিট ডিজিট, এখানে হচ্ছে কত? 0। এখানে 107 এ ইউনিট ডিজিট হচ্ছে 7, আর 98 এ হচ্ছে 8, আর 96 এ হচ্ছে 6। তাহলে আমরা এখানে বলে দেয়া আছে ইউনিট ডিজিটটাকে আমরা লিফ হিসেবে ব্যবহার করব। তাহলে বাকি ডিজিটটা কি? তাহলে আমরা এটাকে দুইটা ভাগ করব, একটা হচ্ছে স্টিম আর একটা হচ্ছে লিফ। তাহলে ইউনিট ডিজিটটা আমরা পাচ্ছি লিফ পাচ্ছি 6 8 7 0 2, আর স্টিম পাচ্ছি কি কি 9 9 10 11 11। বুঝেছে? তাহলে এখন আমরা কিভাবে প্লট করব? এখন আমরা প্লট করব 9 9 এর এগেইনস্টে। তাহলে অ্যাকচুয়াল স্টিমটা কি আসবে? 9 লিফ। তাহলে 9 এর এগেইনস্টে আমরা এখানে পাচ্ছি কি 6 8, 10 এর এগেইনস্টে পাচ্ছি কি 7, 11 এর এগেইনস্টে পাচ্ছি কি 0 2। এই যে বুঝে গেছে? আমরা যে ডাটাটা দেয়া থাকবে সেটাকে দুইটা ভাগ করব। বলা আছে যেহেতু ইউনিট ডিজিটটা লিফ হবে, তাহলে 96 এর ইউনিট ডিজিট 6 লিফ,
98 এর 8, 107 এর 7, 110 এর হচ্ছে 0, 112 এর হচ্ছে 2। তখন আমরা স্টিম, যেহেতু এই দুইটা কমন, এই যে এই টার্মগুলো হচ্ছে কমন, 09 09 কমন, তার মানে হচ্ছে স্টিম এই দুইটার একটা হবে। এইখানেও সিমিলারলি কমন, এটার একটা হবে। এখন আমাকে বলো লিফটটা যদি কমন হয় তাহলে কি করব? স্যার দুইবার লিখবো। দুইবার লিখবো, ঠিক আছে। লিফটটা কমন হলে আবার বাদ দিয়ে দেওয়া যাবে না, তখন কিন্তু একটা ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে। তুমি যদি ফর এক্সাম্পল এখানেও 6 আসলো, হ্যাঁ, তোমার আরেকটা ভ্যালু 106 মনে করো, মাঝখানে আরেকটা ভ্যালু সে 106, তাহলে এখানে কত 10 6। আর তুমি যদি স্টিম কমন দেখে আমরা দুইটা থেকে একটা, যতগুলো থাকুক একটা লিখবো। মনে করো 9 যদি 10টা থাকতো তাহলে আমরা কয়টা লিখতাম, একটা। আর একটার এগেইনস্টে 10টা ডাটা আছে, ওইটা আমরা লিখতাম পরপর, বুঝতে গেছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবা, লিফট যখন লিখবা তোমরা কমা দিয়ে লিখতে পারো, অথবা গ্যাপ, ওয়ান স্পেস গ্যাপ দিয়ে দিয়ে লিখতে পারো, ঠিক আছে। তখন বোঝা যাবে যে 9, 96, 98, 107, 110, 102, 112, বোঝা গেছে? আর যদি লিফটটা কমন থাকে তাহলেও অবশ্যই আমাদের সেটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে যদি লিফটটা কমন থাকতো তাহলে আমরা কি করতাম, 10 এর এগেইনস্টে দুইটা ভ্যালু পাইতাম, 10 মনে করো 6, 10 6, তখন 107 106, বুঝা গেছে? এইভাবে আমরা যে প্লটটা করি এটাকে বলে হচ্ছে স্টিম এন্ড লিফ প্লট। এটা আরেকটা এক্সাম্পল এখানে দেয়া আছে, তোমরা এখন এই এক্সাম্পলটা আমাকে করে গ্রাফটা এঁকে দেখাও, এই স্যাম্পলটা করে দেখাও। এবং এখানে ইউনিট ডিজিটটা, এখানেও ইউনিট ডিজিটটাকে তোমরা ইয়ে হিসেবে ধরবা, কি হিসেবে ধরবা, লিফ হিসেবে ধরবা ইউনিট ডিজিটটাকে। এই প্রবলেমটা আমাকে করে দেখাও। স্যার কোশ্চেনে বলে না দেওয়া থাকলে আমরা কি লিপকে ধরবো? কোশ্চেনে বলা না থাকলে ইউনিট ডিজিটটাকে লিফ ধরে নেবা। জি স্যার।
কারো করা হয়েছে নাকি? জি স্যার। জি স্যার। স্যার 1 মিনিট লাগবে। হইছে স্যার। আচ্ছা, রোল 57 আছো? রোল 1603057 কৃষ্ণ। ফিফটি সেভেন। পঁচিশ 11 20 57 অ্যাবসেন্ট। রোল 49 আছো? 49। স্যার ইয়েস স্যার। দেখি তুমি বলো তো কি কি পাইছো। ওয়ানের এগেনস্টে কি কি পাইছো বলো তো, ওয়ানের এগেনস্টে। স্যার ওয়ানের আগে স্যার স্যার 9 পাইছি স্যার। দেখি তোমার চেহারাটা একটু দেখাও। স্যার দেখা যাচ্ছে? না, আমি তো দেখতে পাচ্ছি না। ফেল টু স্যার, এখানে একটু প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম? সেটা ফেল টু স্টার্ট ভিডিও ক্যামেরা আসতেছে স্যার। রোল 67 আছো? ইয়েস স্যার। দেখি তুমি বলো ওয়ানের এগেনস্টে কি কি আসছে। স্যার 9 আর টু এর এগেনস্টে প্রথম দুইটা ভ্যালু বলো কি কি আসছে। 0 1 0 1। রোল 42 আছো? জি আসসালামু আলাইকুম স্যার।
তোমার চেহারা দেখাও। স্যার হ্যাঁ, তোমার চেহারাটা দেখাও। স্যার আসছি তো স্যার। হ্যাঁ বলো, তুমি 3 এর এগেইনস্টে কি কি পাইছো? স্যার আমি তো স্যার করতে পারি নাই স্যার, পারতেছি না স্যার। কেন? স্যার পারতেছি না স্যার। রোল 114 আছো? একশো 14। ভেরি ফ্রাস্ট্রেটিং। তোমরা 4th ইয়ার স্টুডেন্ট হয়ে তোমাদের যদি এই অবস্থা হয়, ক্লাসে ইয়ে করে তোমরা চলে যাও, তাহলে কিভাবে হবে বলো? এই ক্লাস নেওয়ার চাইতে তো এমনি থাকাই বেটার আমার মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি আমার আসলে কিভাবে পড়াইতে হবে, আমার স্টাইলে আমাকে আগাইতে হবে আর কি। ওকে দেখো, আমরা যদি এগুলোকে প্লট করি স্টিম প্লট এন্ড লিফ প্লটে, তাহলে আমরা এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা স্টিমের জন্য এই এগেইনস্টে এই ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, এখানে ওই যে স্টিম লিফ যেগুলো রিপিট হবে ওই রিপিট গুলো লিখতে হবে। এরপর হচ্ছে নেক্সট যে চার্টটা সেটা স্যার এই ভ্যালুগুলা কি স্যার সব সাজায় লিখতে হবে স্যার? হ্যাঁ, স্যার 0 1 2 3। অর্ডারটা মেনটেন করা আর কি, এটাই। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে প্যারেটো চার্ট। প্যারেটো চার্টটা হচ্ছে একটা স্পেশাল টাইপস অফ হিস্টোগ্রাম। প্যারেটো চার্টটা হচ্ছে স্পেশাল টাইপস অফ হিস্টোগ্রাম, যেখানে হচ্ছে ডাটাগুলো অ্যারেঞ্জ করা থাকে অ্যাকর্ডিং টু সাম ক্রাইটেরিয়া লাইক কস্ট অর ভলিউম ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেটো ল অনুসারে এটা করা। এখানে হচ্ছে দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিউ এন্ড দ্য আনইম্পর্টেন্ট মেনি। এই কথাটার মানে কি একটু পরে আমরা দেখব, যে এই লটা হচ্ছে প্যারেটোর লটা হচ্ছে দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিউ এন্ড দ্য আনইম্পর্টেন্ট মেনি। এখানে নরমালি আমরা এটাতে আইডেন্টিফাই করেছি 80% এন্ড 20% রুলস হিসেবে। এটাকে আইডেন্টিফাই করে 80% এন্ড 20% রুলস হিসেবে। মনে করো একটা কান্ট্রিতে, কান্ট্রির অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, একটা কান্ট্রিতে দেখবা 80% যে ওয়েলথ সম্পত্তি, এটা দেখবা অকুপাই করা থাকে খুব অল্প কিছু পার্সেন্টেজ অফ মানুষ দ্বারা। ঠিক আছে, সো এই জন্য ভেরি ইম্পর্টেন্ট ফিউ মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে টার্মগুলো, এটা খুব অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে থাকবে বা অল্প কিছু আইটেম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আর এর আশেপাশে অনেকগুলা আইটেম থাকবে যেগুলা ইম্পর্টেন্স কম। ঠিক আছে, এইভাবে আমরা এই চার্টটাকে সাজাই। এখানে আমরা যেভাবে চার্টটা সাজাই, এই প্যারেটো চার্ট ইজ আ টাইপ অফ বার চার্ট হুইচ ইন হুইচ হরিজন্টাল অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য ক্যাটাগরিজ অফ ইন্টারেস্ট। যে ক্যাটাগরিজ গুলো আমাদের দরকার সেটা এক্স অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করে। আর দ্য বারস আর অর্ডার্ড ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট ইন টার্মস অফ দ্য ফ্রিকোয়েন্সি কাউন্টস ফর দ্য ক্যাটাগরিজ। যে লার্জেস্ট যেটা, সেখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে নিচের দিকে যাবে, আস্তে আস্তে নিচের দিকে যাবে। এই চার্টটাকে আমরা বলি হচ্ছে প্যারেটো চার্ট। এখান থেকে আমরা ডিটারমাইন করতে পারতেছি যে হুইচ ক্যাটাগরিজ মেক দ্য ক্রিটিক্যাল ফিউ এন্ড হুইচ আর দ্য ইনসিগনিফিকেন্ট মেনি। মানে হচ্ছে কোন আইটেমগুলা ভেরি ক্রিটিক্যাল আমাদের, মানে ইম্পর্টেন্ট বেশি, সেই আইটেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর যে আইটেমগুলা নট সো ইম্পর্টেন্ট সেই আইটেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখন এটা একটা এক্সাম্পল দেখি।
the following information over a 6-month period relating to the number of defects in a manufacturing process in a company was obtained by the quality control team. এখন আমাদের কাজ হচ্ছে একটা প্যারেটো চার্ট ড্র করা। এই ডাটাগুলো এখানে দেয়া আছে। মিসিং স্ক্রু 274, মিসিং ক্লিপস 59, কাউন্টস এগুলো হচ্ছে কাউন্টস। তারপর হচ্ছে ডিফেক্টিভ হাউজিং এটা হচ্ছে 19, লিকি গ্যাসকেট 43, স্ক্র্যাপ এগুলো হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রবলেম। ঠিক আছে, এগুলা কোয়ালিটি ইন্সপেক্টর এগুলা ফাইন্ড আউট করছে, আমাদেরকে বলছে তো প্যারেটো চার্ট ড্র করা। এটা অ্যাকচুয়ালি এটা কিভাবে করে, এটা করে হচ্ছে আমরা টোটাল করব। এটা কি করব, টোটাল সবগুলোকে টোটাল করব, টোটাল ডাটা। সে এটাকে সবগুলো টোটাল করলে যেটা আসে সেই ভ্যালুটা আমরা লিখবো। মনে করো সে ফর এক্সাম্পল এটা কত হতে পারে, ধরে নাও এটা 500 মনে করো। তাহলে এই 500 মধ্যে মিসিং স্ক্রু কত পার্সেন্ট, মিসিং ক্লিপস কত পার্সেন্ট, ডিফেক্টিভ হাউস কত পার্সেন্ট, এটা আমরা বের করব। কিভাবে বের করব, 274 ডিভাইড বাই 500। এইভাবে করে আমরা কি করব, চার্টটা ড্র করব। এবার কি করব, চার্টটা ড্র করব এবং তার এক পাশে থাকবে হচ্ছে আমাদের কাউন্ট, আরেক পাশে থাকবে হচ্ছে পার্সেন্টেজ। এবং এইভাবে আমাদের চার্টটা ড্র করতে হবে যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যেটা পার্সেন্টেজ সবচাইতে বেশি। প্রথম যেটা থাকবে সেটা পার্সেন্টেজ সবচাইতে বেশি থাকবে। দ্যাট মিন্স হচ্ছে এই যে প্যারামিটারটা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে। এইভাবে আমরা নিচের দিকে নামতে থাকবো, যেটা পার্সেন্টেজ সবচাইতে বেশি শুরুতে ওইটা, তারপরে যেটা পার্সেন্টেজ বেশি এরপরে এটা, এভাবে আমরা আস্তে 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 নিচের দিকে যেতে থাকবো। বুঝে গেছে? তাহলে এখন আমরা প্রায়োরিটি যদি দেই, তাহলে 1 নম্বর মিসিং স্ক্রু, তারপর হচ্ছে মিসিং ক্লিপস এন্ড লিকি গ্যাসকেট, এই তিনটা মিলে আমার দেখা যাচ্ছে যে প্রায় 90%, এই তিনটা আইটেম মিলে কত হচ্ছে সর্বমোট, এই তিনটা আইটেমই হচ্ছে আমার টোটাল ডিফেক্টস এর 90%। তাহলে আমরা যখন আমাদের ইম্পর্টেন্ট থিংস কনসিডার করব, এই তিনটাকে আমরা ধরে নেব হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এই তিনটা আমরা ইম্পর্টেন্ট হিসেবে কাউন্ট করব, আর বাকিগুলো হচ্ছে নট সিগনিফিকেন্ট, বাকি তিনটা। তাহলে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে এটা কিউমুলেটিভ বের করি, যোগফল। কিউমুলেটিভ মানে হচ্ছে সবগুলো আইটেমের যোগফল, যোগ করে তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম কোনটা কত পার্সেন্ট এটা বের করে, যেটার পার্সেন্টেজ বেশি সেটা শুরুতে আমরা বসাবো, তারপর হচ্ছে সেকেন্ডটা, তারপরে থার্ডটা, এইভাবে আমরা সামনের দিকে আগাতে থাকি। এবং ফাইনালি যে কিউমুলেটিভটা আসবে সেটা হচ্ছে ফাইনাল 100% আসবে। ফাইনালি কি আসবে, 100% আসবে। তাহলে এই যে চার্টটা, এই চার্টটাকে আমরা বলি হচ্ছে প্যারেটো চার্ট। এরপর হচ্ছে পাই চার্ট, এটা তো আমরা দেখতেছি, এটা আমরা জানি। পাই চার্ট মানে হলো যে একটা পাইয়ের মতো, আমরা পাই মানে কি বলতে পারবা, পাই চার্ট কেন বলে কারো জানা আছে? এটা পায়ের মতো দেখতে, স্যার এটা স্যার পায়ের মতো দেখতে, এই জন্য পাই চার্ট। 360 ডিগ্রি রোটেশন, এই জন্য স্যার। আচ্ছা, এখানে আমরা কি করি, এখানে অনেকগুলা ওই আগেরটার মতোই, আগেরটা ছিল হচ্ছে বার চার্ট, আগেরটা কি ছিল কিউমুলেটিভ বার চার্ট। আমরা কি করতেছি, এটা ড্র করতেছি কিভাবে, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম সেটাকে আগে নিয়ে চলে আসতেছি। এখানে ওরকম না, পাই চার্টটা কি করি আমরা, পাই চার্টটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ নেই, 100% মনে করো, সব যোগফল করি, যোগফল করে ইন্ডিভিজুয়াল আইটেম কোনটা কত পার্সেন্ট। আর এই পাই চার্ট অলওয়েজ পার্সেন্টেজ আকারে থাকে, অলওয়েজ কি আকারে থাকে, পার্সেন্ট আকারে শো করি আমরা।
তাহলে আমরা কি করি, পাই চার্ট ড্র করি কিভাবে? কোন একটা পাই চার্ট মনে করো এটা হচ্ছে আমার টোটাল কিউমুলেটিভ 100, 100 এই অংশটুকু কত পার্সেন্ট, এই অংশটুকু কত পার্সেন্ট, এই অংশটুকু কত পার্সেন্ট, এগুলো মনে করো এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম, কোন আইটেমটা কত পার্সেন্ট সেটা আমরা বের করব এবং এক একটা আইটেমের আলাদা আলাদা কালার করব, এক একটা আইটেম কি আলাদা আলাদা কালার থাকবে। এই পাই চার্ট ব্যবহার করা হয় আমরা কম্পারিজনের ক্ষেত্রে, আমরা খুব ওয়াইডলি ইউজড ব্যবহার করা হয় এটা। কারণ কি, তুমি মনে করো যে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আজকে সকাল 9টা ডাটা কতটুকু, আগামীকাল 9টা কত ডাটা কিরকম, এটা আমরা কি করতে পারি, খুব ইজিলি কম্পেয়ার করতে পারি, খুব ইজিলি কি করতে পারবে, কম্পারিজনটা আমরা করতে পারবো। সো পাই চার্টটা মূলত একটা কম্পারিজন টুলস, সেম ভ্যালুর মধ্যে কম্পারিজন করা, একটা নির্দিষ্ট টাইম, একটা ডিফারেন্ট টাইমে সেম ডাটার মধ্যে কি করা, সেম ভ্যালুগুলোর মধ্যে কম্পারিজন করা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি ডাটা না থাকে তাহলে কি ফোরকাস্টিং এর বেসিসে পাই চার্ট করাটা কি ফিজিবল হবে? ফোরকাস্টিং এর বেসিসে করা যায়, ফোরকাস্টিং দিয়ে তো ইয়া করা যাবে, ঠিক আছে, ফোরকাস্টিং দিয়ে করব, কিন্তু পরবর্তীতে ওই ডাটাটা যখন আসবে তখন তুমি ফোরকাস্টিং এর সাথে কম্পারিজন করতে পারবা। জি স্যার। বুঝে গেছে? ইয়েস স্যার। এন্ড লাস্ট যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, যেটাকে আমরা ফিশবোন ডায়াগ্রাম বলি, ঠিক আছে। এখানে which cause are most significant and how to take corrective action against them, এই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের মূল উদ্দেশ্য হলো এটা, যে আইডেন্টিফাই the most significant cause of the problem and how to take corrective action against the problem. এটা ফিশবোন ডায়াগ্রাম এর এই কারণে বলা হয়, এটা মনে করো একটা মাছের যে মেরুদণ্ডটা, এটার পাশে তো কাঁটাগুলো থাকে তাই না, এইভাবে, তো এই কারণে এটা শেপটা এরকম হয়, যার কারণে এটাকে ফিশবোন ডায়াগ্রাম বলে। এগুলো হচ্ছে কজগুলা, এগুলো হচ্ছে কি কজ, আর এই কজগুলোর কারণে কি কি ইফেক্ট হয় এখানে আমরা সেটা লিখি, এই কজগুলোর কারণে কি কি ইফেক্ট হয়। সিমিলারলি এখানে একটা কজ 1, কজ 2, এই কজ 2 এর কারণে কি কি ইফেক্ট হয় এগুলো আমরা লিখি, এইজন্য এটাকে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বলা হয়। যে এইখান এই প্রবলেমের কজ এটা, আর এই কজের কারণে কি কি ইফেক্ট হইতেছে। আমরা যদি একটা এই কজগুলো কি কি, মূলত এটাকে বলা হচ্ছে 5M1P, 6টা মূল কজ হচ্ছে 6টা, 5M1P, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের মূল কজ হচ্ছে 6টা, একটা হচ্ছে 5M আর 1P। 5M মানে হচ্ছে মেশিন, ম্যাটেরিয়ালস, মেথডস, নেচার, মাদার নেচার, এন্ড হচ্ছে মেজারমেন্ট, এটা হচ্ছে 5Ms, আর লাস্ট হচ্ছে P মানে হচ্ছে পিপল। মেশিন, আমরা যে কোনো প্রবলেমের ফিশবোন ডায়াগ্রাম যখন ড্র করব তখন প্রথম কজটা আমরা কনসিডার করব হচ্ছে মেশিন। এখানে হচ্ছে দিস রেফার্স টু দ্য ইকুইপমেন্ট এন্ড টুলস ইউজড ইন দ্য প্রসেস, এই টুলস যেগুলো আছে এই টুলস গুলো কি কি ইফেক্ট ফেলতেছে, এটা একটা। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করতেছি এই ম্যাটেরিয়ালস গুলো। এরপর হচ্ছে মেথডস, যে মেথড প্রসিডিউর আমরা ইউজ করতেছি এই মেথড প্রসিডিউর গুলোর কি কি ইফেক্ট আসতেছে। এরপর হচ্ছে নেচার, মাদার নেচার, আমাদের যেমন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, প্রেসার, হ্যাঁ, হিউমিডিটি, এগুলো কি ইফেক্ট ফেলতেছে। তারপর হচ্ছে মেজারমেন্ট, এগুলো হচ্ছে আমাদের যে ডাটাগুলো আমরা রেকর্ড করতেছি, মেজার করতেছি, এই ডাটাগুলো অ্যাকুরেসি কতটুকু, মেজারমেন্ট। তারপর হচ্ছে এটার কালেকশন যে আমরা করতেছি, কালেকশন প্রসিডিউরটা কতটুকু অ্যাকুরেট। তারপর হচ্ছে যেটা ডাটাটা আমরা মেজার করতেছি সেই ডাটাটা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউজ করতেছি সেই ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেটেড কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেজারমেন্ট। তাহলে আমরা যখন একটা ফিশবোন ডায়াগ্রাম ড্র করব তখন আমাদের এই 5টা এম থাকবে আর লাস্টে একটা পি থাকবে, এটাকে আমরা পিপল বলতেছি। দিস ইজ হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান নেচার গুলা। হিউম্যান ফ্যাক্টর হতে পারে মনে করে হিউম্যান স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে প্রমোশন, তারপর হচ্ছে আমরা যদি তাকে ইনসেনটিভ দিই, এগুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টর।
আদার্স হিউম্যান ফ্যাক্টর থাকতে পারে, আরো অনেকগুলো হিউম্যান ফ্যাক্টর আমরা থাকতে পারে। তাহলে আমরা যখন ফিশবোন ডায়াগ্রাম ড্র করব তখন আমাদের এই 6টা কজ আমাদের জানতে হবে এবং এই 6টা কজের এগেইনস্টে ইফেক্ট গুলো কি কি হচ্ছে এটা আমাদের জানতে হবে। এই যে একটা প্রবলেম, এটা হচ্ছে একটা পুয়ার শোল্ডার জয়েন্ট। আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমরা একটা সোল্ডারিং করতেছি, কিন্তু সোল্ডারিং তো প্রোডাকশন প্রসেসে পড়ে আসছো। সোল্ডারিং কি? সোল্ডারিং করতেছি কিন্তু সোল্ডারিং জয়েন্টটা আমাদের পুয়ার হচ্ছে। কেন পুয়ার হচ্ছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এইভাবে ফিশবোন ডায়াগ্রামটা ড্র করব। একটা মাঝখানে একটা লাইন থাকবে এবং তার দুই পাশে তিনটা করে কজ থাকবে। একটা হচ্ছে স্পেসিফিকেশনটা কি বলতে পারবা? স্পেসিফিকেশন কোনটা? স্যার মেশিন। আর বাকিগুলো তো স্যার আছে স্যার, বাকিগুলো তো আছে স্যার। পিপল হচ্ছে স্যার সরকার। ডাইমেনশন গুলো নেচার আছে? প্রসেসড না, প্রসেস তো হতে পারে স্যার মাদার নেচার। মেশিনটা কোন ইয়েতে কাজ করতেছে? যাই হোক, তোমরা যখন কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম ড্র করবা তখন অবশ্যই আমি যে 6টা প্যারামিটার গুলো দেখেছি ওই 6টা ইউজ করবা, এর বাইরে না হলে ইউজ করার দরকার নেই। বুঝা গেছে? প্রথম হচ্ছে কি মেশিন, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, মেথড, হ্যাঁ, তারপর হচ্ছে নেচার, এগুলা ইউজ করবা। এবং প্রত্যেকটার কি কি ইফেক্ট আছে এগুলো আমরা একটা ইফেক্ট দুইটাতেও হতে পারে, ঠিক আছে, দুইটাতেও হতে পারে। এই জন্য এখানে দেখো কিছু কিছু হতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবা, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম যে সবার একই রকম হবে এরকম কোনো ইয়ে নাই, একটু ডিফারেন্ট হতে পারে। কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটা কি হতে পারে? ডিফারেন্ট হতে পারে। আমি এটা কি স্লাইড এখনো দেই নাই মনে হয়, নাকি দিয়ে দিছি? আচ্ছা, এটার ওই বইটা যেটা দিয়ে দিব, বইতে দেখবো আরো কয়েকটা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম দেয়া আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম, ওগুলো তোমরা অবশ্যই সলভ করবে। তাহলে আজকে এতটুকুই থাকুক, আর মাত্র 5 মিনিট আছে যেহেতু সময়। আমরা নেক্সট আগামী ক্লাসে ফ্লো ডায়াগ্রাম সহ পুরো এই মেথডটা শেষ করে ফেলব। স্যার ইকুইপমেন্টটা কি মাদার নেচারে পড়তে পারে? হ্যাঁ, কজ এন্ড ডায়াগ্রামে, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামে ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্টটা কি? ম্যাটেরিয়ালস। বুঝা গেছে? ইকুইপমেন্ট হচ্ছে ম্যাটেরিয়ালস। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে